স্টুডেন্ট দশম শ্রেণীর ইতিহাস বইটা পড়ানো আছে, 4 পর্ষণের বই এবং 7 পর্ষণের বই, সেগুলো সব রিডিং পড়ানো। এগুলো একটু শুনলে তোমাদের বইটা সম্পর্কে ধারণা হবে। আর আজকে দেখবে দ্বিতীয় অধ্যায় তোমাদের সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা, এর থেকে যে 2 নম্বরের প্রশ্ন আসবে সেগুলো আজকে আলোচনা করে দেবো। দেখো, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যেটার মান থাকবে 2। প্রথম প্রশ্ন দেখো, 19 শতককে বাংলার প্রগতির যুগ বলা হয় কেন? দেখো, 19 শতকে বাংলার সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্রে একটি প্রগতি পরিলক্ষিত হয়। কারণ 1 হচ্ছে সামাজিক, 2 হচ্ছে রাজনৈতিক, 3 হচ্ছে সাংস্কৃতিক। সামাজিক কারণ, বিভিন্ন মনীষীর উদ্যোগে এই সময় সমাজ সংস্কার আন্দোলন শুরু হয়। 2 রাজনৈতিক, এই সময় শাসন কাঠামো দৃঢ় হয়, প্রশাসনিক শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। 3 সাংস্কৃতিক, এই সময় পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন ও বিস্তার হয় এবং একাধিক ছাপাখানা গড়ে ওঠে, সাহিত্য সৃষ্টি হয় ও বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশিত হয়। এই সমস্ত কারণে 19 শতককে বাংলার প্রগতির যুগ বলা হয়। এবার দেখো, বামাবোধিনী সবার 2টি উদ্দেশ্য লেখো। 19 শতকে নারী শিক্ষার উদ্দেশ্যে গঠিত বাংলার উল্লেখযোগ্য সমিতিগুলির মধ্যে অন্যতম ছিল বামাবোধিনী সভা। 1863 খ্রিস্টাব্দে উমেশ চন্দ্র দত্তের সুযোগ্য সহযোগিতায় বসন্ত কুমার ঘোষ, বিজয় কৃষ্ণ গোস্বামী প্রমুখের মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠে বামাবোধিনী সভা। দেখো, বামাবোধিনী সভার উদ্দেশ্য সমূহ: 1 হচ্ছে শিক্ষা ও সচেতনতার প্রসার, 2 হচ্ছে কুসংস্কার দূরীকরণ। শিক্ষা ও সচেতনতার প্রসার। দেখো, বামাবোধিনী সভার প্রধান উদ্দেশ্য ছিল বামা অর্থাৎ নারীদের মধ্যে শিক্ষা ও সচেতনতার প্রসার ঘটানো। নারী সমাজকে শিক্ষিত করার উদ্দেশ্যে বামাবোধিনী সভার উদ্যোগে বাংলায় মোট 35টি বালিকা বিদ্যালয় তৈরি হয়। যে হচ্ছে কুসংস্কার দূরীকরণ। নারীদের মন থেকে কুসংস্কার দূর করা ও সঠিক জ্ঞান প্রদান করাও ছিল এই সভার অন্যতম উদ্দেশ্য। কে কবে বামাবোধিনী পত্রিকা প্রকাশ করেন? 19 শতকের বাংলার নারী বিষয়ক পত্রিকা ছিল বামাবোধিনী পত্রিকা। প্রকাশক হচ্ছে উমেশ চন্দ্র দত্ত এই পত্রিকা প্রকাশ করেন। তিনি এই পত্রিকা প্রথম সম্পাদক ছিলেন। যে প্রকাশকাল 1863 খ্রিস্টাব্দের আগস্ট মাসে বা 1270 বঙ্গাব্দের ভাদ্র মাসে এই পত্রিকা প্রথম প্রকাশিত হয়। দেখো, বামাবোধিনী পত্রিকায় প্রকাশিত বিষয়ে 2টি বৈশিষ্ট্য উল্লেখ করা, অথবা বামাবোধিনী পত্রিকার বৈশিষ্ট্য কি ছিল। দেখো, বামাবোধিনী পত্রিকায় প্রকাশিত বিষয়ে 2টি বৈশিষ্ট্য হলো: 1 হচ্ছে নারী বিষয়ক লেখা প্রকাশ। বামাবোধিনী পত্রিকা হলো নারীদের জন্য প্রকাশিত প্রথম বাংলা পত্রিকা। 2 হচ্ছে আদর্শ নারী সমাজ গড়ে তোলার প্রচেষ্টা। বামাবোধিনী পত্রিকা আদর্শ নারী সমাজ গড়ে তোলার জন্য নারীর গুণাবলী, শিক্ষা, শিশুর যত্ন, ধর্ম প্রভৃতি বিষয় প্রকাশ করে। এরপর হচ্ছে নারী শিক্ষা বিস্তারে বামাবোধিনী পত্রিকার উদ্যোগ লেখো। উত্তর হচ্ছে 19 শতকে বাংলাদেশে নারী শিক্ষা বিস্তারে বামাবোধিনী পত্রিকা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিল। 1 হচ্ছে নারীদের পিছিয়ে পড়ার কারণ উল্লেখ, 2 হচ্ছে উৎসাহ দান। এই পত্রিকায় নারীদের পিছিয়ে পড়ার বিভিন্ন কারণ উল্লেখ করা হতো, যে হচ্ছে উৎসাহ দান। নারী কল্যাণের প্রথম পদক্ষেপ হিসেবে নারী শিক্ষার উপর এই পত্রিকা জোর দেওয়া হয়। পত্রিকায় বিভিন্ন বালিকা বিদ্যালয়ে প্রতি মাসে বিনামূল্যে পত্রিকার একটি করে সংখ্যা পাঠানো হতো। তো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রকাশের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রকাশের উদ্দেশ্য ছিল: 1 হচ্ছে দরিদ্র চাষীদের উপর অত্যাচারের বিরোধিতা করা, 2 সমাজ সংস্কারের সহযোগিতা করা, 3 হচ্ছে ব্রিটিশ সরকারের অনিয়মগুলি প্রকাশ করা। প্রথম দেখো, দরিদ্র চাষীদের উপর অত্যাচারের বিরোধিতা করা। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা দরিদ্র চাষীদের উপর নীলকর সাহেবদের অত্যাচারের বিষয়ে লেখা প্রকাশ করে তার বিরোধিতা করত। সমাজ সংস্কারের সহযোগিতা করে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা নারী শিক্ষার প্রসারে জনমত গড়ে তোলে এবং হিন্দু বিধবাদের পুনর্বিবাহের পক্ষে সংস্কারকদের সমর্থন করে। ব্রিটিশ সরকারের অনিয়মগুলি প্রকাশ করা। এই পত্রিকা প্রকাশের প্রধান উদ্দেশ্যগুলির অন্যতম ছিল ভারতের ব্রিটিশ সরকারের অন্যায় বা নিয়ম বিরুদ্ধ কাজগুলি জনগণের কাছে প্রকাশ করা। তবে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার বৈশিষ্ট্য কি ছিল? হিন্দু পত্রিকার বৈশিষ্ট্য। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার বৈশিষ্ট্য: 1 হচ্ছে ইংরেজি সাপ্তাহিক পত্রিকা, 2 হচ্ছে দরিদ্র চাষী পক্ষ অবলম্বন। ইংরেজি সাপ্তাহিক পত্রিকা। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা ছিল ভারতীয়দের দ্বারা প্রকাশিত ইংরেজি সাপ্তাহিক পত্রিকা, যে হচ্ছে দরিদ্র চাষীদের পক্ষ অবলম্বন আর কি। এই পত্রিকা অত্যাচারিত চাষীদের পক্ষ নিয়ে নীলকর সাহেবদের নির্মম শোষণের বিরোধিতা করেছিল। এরপরের প্রশ্নটা দেখো, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় অত্যাচারী নীল চাষীদের কিরূপ সহযোগিতা এই অত্যাচারী নীল চাষীদের কিরূপ সহযোগিতা করেন? যে অত্যাচারিত আর কি, অত্যাচারিত নীল চাষীদের কিভাবে সাহায্য করেন? 19 শতকের দ্বিতীয়ার্ধে বাংলাদেশের সমাজ জীবনে ঘটে সকল গুরুত্বপূর্ণ ঘটনার প্রতিফলন করেছিল হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়, যা সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। এই সময় যেসব ঘটনা ঘটেছিল তার নিয়ে উনি প্রতিবাদ করতেন আর কি। অত্যাচারিত নীল চাষীদের জন্য হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের উদ্যোগ।
দেখো, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মধ্যে দিয়ে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় দরিদ্র চাষীদের উপর নীলকর সাহেবদের অত্যাচারের বিষয়ে লেখা প্রকাশ করে নীল চাষীদের দুর্দশার কথা জনসমক্ষে তুলে ধরেন। নারী সমাজের উন্নতির বিষয়ে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কিরূপ উদ্যোগ নেয়? 19 শতকের বাংলার সমাজ জীবনের বিশেষত নারী সমাজের উন্নতির বিষয়ে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার ভূমিকা ছিল বিশেষ উল্লেখযোগ্য। নারী সমাজের উন্নতির বিষয়ে হিন্দু প্যাট্রিয়টের ভূমিকা, এক হচ্ছে নারী শিক্ষার প্রসার, দুই হচ্ছে কুসংস্কারের বিরোধিতা। তো নারী শিক্ষার প্রসার, নারী সমাজের উন্নয়ন ও মর্যাদা বৃদ্ধির জন্য হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিল। এই পত্রিকা নারী শিক্ষার প্রসারে জনমত গড়ে তোলে। দুই, কুসংস্কার বিরোধিতা, এই পত্রিকা হিন্দু বিধবাদের পুনর্বিবাহের পক্ষে সংস্কারকদের সমর্থন করে। এছাড়া সে সময় সমাজে প্রচলিত কৌলিন্য প্রথা, বহুবিবাহ প্রথার বিরুদ্ধে এই পত্রিকায় বিভিন্ন প্রবন্ধ লেখা হয়। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা বিখ্যাত কেন? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা ছিল ভারতীয়দের দ্বারা প্রকাশিত ইংরেজি সাপ্তাহিক পত্রিকা। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ছিলেন এই পত্রিকার সম্পাদক। হিন্দু প্যাট্রিয়টের জনপ্রিয়তার কারণ, এক হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা ভারতে ব্রিটিশ সরকারের অন্যায় তথা নিয়মবিরুদ্ধ কাজগুলি জনগণের কাছে প্রকাশ করে বিশেষ জনপ্রিয়তা অর্জন করে। দুই, দরিদ্র ভারতীয় কৃষকদের শোষণের কাহিনী প্রকাশের পাশাপাশি বিভিন্ন সমাজ সংস্কারমূলক কাজেও এই পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পরের প্রশ্ন দেখো, কে কবে হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি প্রকাশ করেন? হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কলকাতার সমাজ জীবনের একটি জীবন্ত দলিল। প্রকাশনা গ্রন্থকার কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাঁচা ছদ্মনামে এই ব্যঙ্গ রচনাটি প্রকাশ করেন। রচনাকাল 1861 খ্রিস্টাব্দে এই গ্রন্থটি রচিত প্রকাশিত হয়। চলিত ও কথ্য বাংলা ভাষাকে সাহিত্যের আসনে বসানোর প্রথম ও সার্থক প্রচেষ্টা হলো এই গ্রন্থ রচনা। এবার দেখো, হুতুম প্যাঁচার নকশা এরূপ নামকরণের কারণ কি? নামকরণ দেখো, হুতুম প্যাঁচার নকশার রচয়িতা কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম ছিল হুতুম প্যাঁচা। নকশা শব্দের অর্থ ব্যঙ্গ বিদ্রুপ করে লেখা। হুতুম প্যাঁচার নকশা হলো ব্রিটিশ আমলে বিভিন্নভাবে ফন্দি ফিকির করে অর্থ সম্পদে ধনী হয়ে ওঠা ধান্দাবাজ মানুষদের ব্যঙ্গ করে লেখা একটি কাহিনী। আর নিশাচর প্রাণী হিসেবে প্যাঁচা সমাজের রাত্রিকালীন অর্থাৎ অসৎ কর্মকাণ্ডের আদর্শ দর্শক, তাই যথার্থভাবে এই নামকরণ হয়েছে হুতুম প্যাঁচার নকশা। এবার দেখো, হুতুম প্যাঁচার নকশা থেকে কি ধরনের সমাজ চিত্র পাওয়া যায়? হুতুম প্যাঁচা ছদ্মনামে লেখক কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি রচনা করেন। এই গ্রন্থ থেকে 19 শতকে কলকাতার নাগরিক জীবনের প্রতিচ্ছবি পাওয়া যায়। সমাজচিত্র, বাবু ও মধ্যবিত্ত সংস্কৃতি, একদা ধনী ও অভিজাত শ্রেণীর অবক্ষয় এবং নতুন গড়ে ওঠা মধ্যবিত্ত শ্রেণীর জীবনযাপন এই গ্রন্থে চিত্রিত হয়েছে। চড়ক, বারোয়ারি পূজা ইত্যাদি সামাজিক উৎসবে বাবুদের অর্থব্যয় ও উচ্ছৃঙ্খল আচরণ বর্ণিত হয়েছে। অন্যান্য শ্রেণী থেকে এই গ্রন্থে বৃত্ত, কারিগর, গণিকা ও বিভিন্ন পেশার মানুষদের কথা বলা হয়েছে। তাদের জীবন ও জীবিকার বর্ণনাও আছে এখানে। কে কবে নীলদর্পণ নাটক রচনা করেন? নাটকটির গুরুত্ব কি ছিল? 19 শতকের বাংলাদেশে নীল চাষীদের উপর নীলকর সাহেব ও জমিদারদের শোষণ অত্যাচারের কাহিনী নিয়ে নীলদর্পণ নাটকটি লেখা হয়। প্রকাশনা নাট্যকার দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকটি রচনা করেন। রচনাকাল 1860 খ্রিস্টাব্দে নীলদর্পণ নাটকটি রচিত ও প্রকাশিত হয়। গুরুত্ব, এই নাটকটির মাধ্যমে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে নীল চাষীদের প্রতি সহানুভূতির সৃষ্টি হয়। দেখো, নীলদর্পণ নাটক থেকে কি ধরনের সমাজচিত্র পাওয়া যায়? নীলদর্পণ নাটক থেকেও 19 শতকের মাঝামাঝি সময়ের বাংলার সমাজ সম্বন্ধে বহু তথ্য পাওয়া যায়। সমাজচিত্র, এক হচ্ছে কৃষকদের দুর্দশা, দুই হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী। কৃষকদের দুর্দশা, বাংলার কৃষকদের এ সময় বিভিন্ন শোষণ অত্যাচারের শিকার হতে হতো। ইচ্ছার বিরুদ্ধে তাদের নীল চাষ করতে বাধ্য করা হতো। অগ্রিম দাদন, রাজি না হলে গরু ছাগল কেড়ে নেওয়া, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, নীলের দাম কম দেওয়া ইত্যাদি অবাধে চলত। সেই সামাজিক অত্যাচারের কাহিনী নাটকটিতে পাওয়া যায়। মধ্যবিত্ত শ্রেণী, পাশ্চাত্য শিক্ষার ফলে বাংলাদেশে যে মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠেছিল তার পরিচয় নাটকের কয়েকটি চরিত্রের মাধ্যমে বা মধ্যে পাওয়া যায়। দেখো, নীলদর্পণ নাটকটি বাংলার ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? দীনবন্ধু মিত্রের 1860 খ্রিস্টাব্দে নীলদর্পণ নাটকটি রচনা করেন। বাংলার ইতিহাসে এই নাটকটির গুরুত্ব অপরিসীম। গুরুত্ব হচ্ছে নীল চাষীদের দুর্দশার প্রকাশ। নীলদর্পণ নাটকে বাংলার নীল চাষীদের দুর্দশা ও অত্যাচারী নীলকর সাহেবদের সীমাহীন অত্যাচারের কাহিনী প্রচারিত হয়। শিক্ষিত সমাজের আলোড়ন সৃষ্টি। নীলদর্পণ নাটক বাংলা ও ইউরোপের শিক্ষিত সমাজে আলোড়ন সৃষ্টি করে। রেভারেন্ড জেমস লং এই নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশ করার ফলে তার জেল ও জরিমানা হয়। তখন পরের প্রশ্ন, গ্রাম বাচ্চা প্রকাশিকা
এই গ্রামবাসী প্রকাশিকা কে প্রকাশ করেন? তিনি সুপরিচিত কি নামে ছিলেন আর কি। ঊনবিংশ শতকে গ্রাম বাংলার সমাজ জীবনের কথা জানার জন্য গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা ছিল অন্যতম গুরুত্বপূর্ণ প্রকাশক। 1863 খ্রিস্টাব্দে হরিনাথ মজুমদার কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে এই মাসিক পত্রিকাটি প্রকাশ করেন। পরিচিতি: হরিনাথ মজুমদার কাঙাল হরিনাথ নামে সুপরিচিত ছিলেন। হরিনাথকে কাঙাল হরিনাথ বলা হয় কেন? 19 শতকে গ্রাম বাংলার সমাজ জীবনের দর্পণ ছিল গ্রাম বার্তা প্রকাশিকা। 1863 খ্রিস্টাব্দে হরিনাথ মজুমদার বা কাঙাল হরিনাথ এই পত্রিকা প্রকাশ করেন। কাঙাল হরিনাথ নামে তাৎপর্য দেখো, এক হচ্ছে 19 শতকে পূর্ববঙ্গে পরিকাঠামোগত সমস্যা, পুঁজির অভাব সত্ত্বেও দুঃখ কষ্ট সহ্য করে হরিনাথ মজুমদার গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি প্রকাশের কাজে আত্মনিয়োগ করেছিলেন। 2. স্কুলের শিক্ষকতার কাজ ছেড়ে দিয়ে পত্রিকা প্রকাশে তিনি মনোনিবেশ করেন। এই কারণে শেষ জীবনে তাকে অর্থ কষ্টে ভুগতে হয়েছিল। তিনি গ্রাম বাংলার মানুষদের সমব্যথী ছিলেন, তাই তিনি কাঙাল হরিনাথ নামে পরিচিত ছিলেন। আরেকটা প্রশ্ন হবে, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় মূল কি বিষয়বস্তু প্রকাশিত হতো? বিষয়বস্তু বিভিন্ন বিষয় নিয়ে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় লেখা প্রকাশিত হতো। যেমন এক হচ্ছে কৃষকদের দুর্দশা, 2 জ্ঞান বিজ্ঞান, 3 হচ্ছে নারী শিক্ষা। কৃষকদের দুর্দশা প্রধানত সুদকর মহাজন, নীলকর জমিদার কর্তৃক কৃষক শোষণের তথ্যভিত্তিক সংবাদ এই পত্রিকায় প্রকাশিত হতো। 2 জ্ঞান বিজ্ঞান পত্রিকায় সাহিত্য, দর্শন ও বিজ্ঞান বিষয়ক লেখা থাকতো। 3 নারী শিক্ষা পত্রিকায় নারী শিক্ষা প্রসারের সংবাদ প্রকাশিত হতো। এবার দেখো আরেকটা প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশে কেন ব্যতিক্রমী ছিল? কারণ হচ্ছে 19 শতকের গ্রাম বাংলার সমাজ জীবনের কথা জানার জন্য গ্রাম বার্তা প্রকাশিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। হরিনাথ মজুমদার ছিলেন এর প্রথম সম্পাদক। গ্রাম বার্তা প্রকাশিকা ব্যতিক্রমী হওয়ার কারণ হচ্ছে বিভিন্ন কারণে এই পত্রিকাটি ব্যতিক্রমী ছিল। এক হচ্ছে গ্রামীণ সমাজ চিত্র। গ্রাম বার্তা প্রকাশিকা গ্রাম্য সমাজ জীবনের নানা চিত্র তুলে ধরে। এর আগে বিভিন্ন পত্র পত্রিকায় শহরের কথা থাকলেও গ্রামীণ সমাজের কথা সেভাবে পাওয়া যেত না। সেদিক থেকে এই পত্রিকাটি ছিল ব্যতিক্রম। 2 হচ্ছে মানুষের দুঃখ কষ্টের কথা প্রকাশ। গ্রামের মানুষের দুঃখ কষ্ট, নীলকর সাহেবদের অত্যাচার এই পত্রিকায় প্রকাশিত হতো। পরে প্রশ্ন দেখো, দেশীয় শিক্ষা বলতে কি বোঝো? দীর্ঘকাল ধরে ঐতিহ্যমণ্ডিত শিক্ষা ব্যবস্থা এদেশে চালু ছিল। দেশীয় শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা স্বরূপ হলো এক হচ্ছে সংস্কৃত আর এক হচ্ছে আরবি ফার্সি। পাঠশালা, চতুষ্পাঠী, টোল প্রভৃতি প্রতিষ্ঠানে সংস্কৃত ভাষা, ব্যাকরণ, ধর্মীয় আখ্যান ও বিধান শেখানো হতো। 2 হচ্ছে আরবি ফার্সি। মক্তব ও মাদ্রাসায় আরবি ও ফার্সি ভাষা, ধর্মীয় আখ্যান ও বিধি বিধান ইত্যাদি শিক্ষা দেওয়া হতো। দেখো, উইলিয়াম জোন্স কেন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছেন অথবা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। উদ্দেশ্য এক হচ্ছে ভারতের প্রাচীন সভ্যতার চর্চা করা। ভারতের প্রাচীন সভ্যতার চর্চা করার জন্য তিনি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 2 ভারতীয় সাহিত্যের ইংরেজি অনুবাদ করা। তিনি ভারতীয় সাহিত্যকে আধুনিক ইংরেজি ভাষায় অনুবাদ করতে চেয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন যে এর ফলে ভারতীয় স্বীকৃত সম্প্রদায়ের সঙ্গে ব্রিটিশদের সম্পর্ক দৃঢ় হবে। এবার দেখো, ইভানজেলিস্ট কাদের বলা হয়? ভারতবর্ষের প্রথম ইংরেজি শিক্ষার বিস্তারে প্রকৃত উদ্যোগ গ্রহণ করেন খ্রিস্টান মিশনারিরা। বিভিন্ন ইউরোপীয় রাষ্ট্রের মিশনারিরা এদেশে এসে বিভিন্ন অঞ্চলে বহু ইংরেজি শিক্ষার প্রতিষ্ঠান গড়ে তোলেন। ইভানজেলিস্ট ভারতে 500 শিক্ষা বিস্তারের পাশাপাশি যে কয়েকজন খ্রিস্টান মিশনারি শিক্ষাবিদ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার হলেন চার্লস গ্রান্ট, উইলবারফোর্স প্রমুখ। ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের পাশাপাশি সমাজে প্রচলিত বিভিন্ন কুপ্রথা দূরীকরণের কথাও তারা প্রচার করেন। এদেরকে ইভানজেলিস্ট বলা হয়। এবার দেখো, চুইয়ে পড়া বা ফিল্ট্রেশন থিওরি বলতে কি বোঝো? চুইয়ে পড়া নীতি। পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার সূচনায় ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয় যে বাংলার উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটানো হলে ওই উচ্চ শিক্ষিত লোকেরা সাধারণ জনগণের মধ্যে তার বিস্তার ঘটাবে। ফিল্টারের জল যেমন উপর থেকে পরিশ্রুত হয়ে চুইয়ে নিচে পড়ে, তেমনি সমাজের উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে শিক্ষা বিস্তার এই নীতিকে চুইয়ে পড়া নীতি বা ফিল্টারেশন থিওরি বলা হয় থাকে। 1813 খ্রিস্টাব্দে সনদ আইনে 2টি গুরুত্বের কথা উল্লেখ করো। ব্রিটিশ পার্লামেন্টে পাশ হওয়া 1813 খ্রিস্টাব্দে সনদ আইন ভারতের শিক্ষাক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। গুরুত্ব দেখা যাচ্ছে অর্থ বরাদ্দ। এই সনদ আইনে প্রথম ভারতীয়দের শিক্ষার জন্য বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয়ের নির্দেশ দেওয়া হয়। 2 জনশিক্ষা। ভারতীয়দের শিক্ষার অর্থাৎ জনশিক্ষার দায়িত্ব কোম্পানি সরকারের, একথা স্বীকৃত হয়। দেরিতে হলো কোম্পানি সরকারকে জনশিক্ষার দায়িত্ব নিতে হয়। বরাদ্দ টাকা পাওয়ার জন্য শিক্ষাক্ষেত্রে প্রাচ্য 500 বিষয়ক দ্বন্দ্বের সূচনা হয়।
কে কবে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন প্রতিষ্ঠা করেন? 1813 খ্রিস্টাব্দে সনদ আইনে কোম্পানি সরকার জনশিক্ষার দায়িত্বপ্রাপ্ত হলেও প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের জন্য বরাদ্দ অর্থ ব্যয় করতে পারেনি। শিক্ষা বিষয়ক সমস্যার সমাধানের জন্য সরকার এই কমিটি গঠন করে। কমিটি প্রতিষ্ঠাতা বলার্ড লর্ড হেস্টিংস এই কমিটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকাল 1823 খ্রিস্টাব্দে এই কমিটি প্রতিষ্ঠিত হয়। সরকারিভাবে শিক্ষা প্রবর্তনের সূচনা না হওয়া পর্যন্ত এই কমিটি এদেশের শিক্ষার দায়িত্বে ছিল। এবার দেখো প্রাচ্যবাদী বা ওরিয়েন্টালিস্ট এবং পাশ্চাত্যবাদী অ্যাংলিসিস্ট কাদের বলা হয়? 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট বা সনদ আইনে বলা হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয়দের শিক্ষার জন্য বছরে 1 লক্ষ টাকা ব্যয় করবে। এই অর্থ কোন শিক্ষা খাতে ব্যয় হবে তা নিয়ে জনশিক্ষা কমিটির সদস্যরা দুভাগে ভাগ হয়ে গিয়েছিল। এক হচ্ছে প্রাচ্যবাদী, দুই হচ্ছে পাশ্চাত্যবাদী। প্রাচ্যবাদী দেখো এইচ.টি. প্রিন্সেপ, কোলব্রুক প্রমুখ যারা প্রাচ্য বা প্রচলিত ভারতীয় শিক্ষা ক্ষেত্রে সরকারি অর্থ ব্যয় করার পক্ষপাতী ছিলেন তাদের প্রাচ্যবাদী বলা হয়। দুই হচ্ছে পাশ্চাত্যবাদী আলেকজান্ডার ডাফ, সান্ডার্স প্রমুখ যারা পাশ্চাত্য বা ইউরোপীয় ও ইংরেজি শিক্ষা ক্ষেত্রে সরকারি অর্থ ব্যয় করার পক্ষপাতী ছিলেন তাদের পাশ্চাত্যবাদী বলা হয়। এরপরে দেখো একটা প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কি? 1813 খ্রিস্টাব্দে সনদ আইনে ভারতীয়দের শিক্ষার জন্য বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয় করার নির্দেশ দেওয়া হয়। প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা এই সময় এদেশে দু ধরনের শিক্ষা পদ্ধতি চালু ছিল, যা এক হচ্ছে সংস্কৃত, আরবি ও ফার্সি ভাষা নিয়ে প্রাচ্য শিক্ষা এবং দুই হচ্ছে ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষা। প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্ব। জেমস প্রিন্সে প্রমুখ প্রাচ্য শিক্ষার পক্ষে এবং ট্রেভেলিয়ান প্রমুখ পাশ্চাত্য শিক্ষার পক্ষে ছিলেন। সরকার কর্তৃক বরাদ্দ 1 লক্ষ টাকা কোন খাতে ব্যয় করা হবে তা নিয়ে এই দুই পক্ষের দ্বন্দ্ব চলতে থাকে 1813 থেকে 35 খ্রিস্টাব্দ। একে প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব বলে। মেকলের মন্তব্যে এই দ্বন্দ্বের অবসান ঘটে। মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব কি? মেকলে মিনিট থমাস ব্যাবিংটন মেকলে ছিলেন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং এর আইন সচিব ও জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটির সভাপতি। মেকলে ব্যক্তিগতভাবে ছিলেন পাশ্চাত্য শিক্ষা সমর্থক। তিনি 1835 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং এর কাছে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের পক্ষে যে মিনিট বা প্রস্তাব পেশ করেন তাকে মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব বলা হয়। মেকলের প্রস্তাব দ্বারা প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব এর অবসান ঘটে। এবার দেখো শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন? হুগলি জেলার শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন খ্রিস্টধর্ম প্রচার ও শিক্ষা বিস্তারের কাজ শুরু করে। শ্রীরামপুর ত্রয়ী উইলিয়াম কেরি, ফ্রাসোয়া মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ড এই তিনজন পাশ্চাত্য শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। এদের এক হচ্ছে বলা হয় শ্রীরামপুর ত্রয়ী। অবদান: এরা ছাপাখানা প্রতিষ্ঠা, দিগদর্শন ও সমাচার দর্পণ পত্রিকা প্রকাশ, 26টি আঞ্চলিক ভাষায় বাইবেল অনুবাদ এবং একাধিক স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেন। কবে কারা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? বাংলাদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেসরকারি উদ্যোগে হিন্দু কলেজ প্রতিষ্ঠা একটি বিশেষ উল্লেখযোগ্য ঘটনা। কলেজ প্রতিষ্ঠাতা হিন্দু কলেজের প্রতিষ্ঠা ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি হাইড ইস্ট ও বৈদ্যনাথ মুখোপাধ্যায়। এই কাজে সহযোগিতা করেন ডেভিড হিয়ার ও রাজা রাধাকান্ত দেব। শোনা যায় রাজা রামমোহন রায় এই ব্যাপারে যুক্ত ছিলেন। প্রতিষ্ঠা কাল 1857 খ্রিস্টাব্দে 20 জানুয়ারি এই কলেজ প্রতিষ্ঠিত হয়। দেখো উডের ডেসপাস কি বা উডের নির্দেশনামা দুটি সুপারিশ উল্লেখ করো। বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড 1854 খ্রিস্টাব্দে ভারতের শিক্ষা বিষয়ক নির্দেশনামা বা ডেসপাস জারি করেন। নির্দেশনামা বা ডেসপাস এক হচ্ছে ভারতে 3টি প্রেসিডেন্সি শহর কলকাতা, মাদ্রাজ, বোম্বাই 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে। 2 শিক্ষক ছাত্রদের মেধা অনুযায়ী বৃত্তিদানের ব্যবস্থা হবে। 3 প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষা দেওয়া হবে। 4 নারী শিক্ষাকে প্রসারিত করতে হবে ইত্যাদি। গুরুত্ব: ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তার ইতিহাসে এই নির্দেশনামা ছিল একটি মহাসনদ বা ম্যাগনা কার্টা। এবার দেখো ফিমেল জুভেনাইল সোসাইটি কি? বাংলা প্রদেশে নারী শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিরা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিল। ফিমেল জুভেনাইল সোসাইটি ইংল্যান্ডের মিশনারিরা 1819 খ্রিস্টাব্দে ফিমেল জুভেনাইল সোসাইটি প্রতিষ্ঠা করেন। ভারতীয় বালিকাদের শিক্ষাদান ছিল তাদের প্রধান উদ্দেশ্য। এই সমিতির উদ্যোগে 6 বছরে প্রায় 6টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। দেখো বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো। বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশেষ উল্লেখযোগ্য। নারী শিক্ষা প্রসারের প্রচেষ্টা: নারী শিক্ষা প্রসারে রাধাকান্ত দেব আন্তরিকভাবে আগ্রহী ছিলেন। তিনি 1812 খ্রিস্টাব্দে স্ত্রী শিক্ষা বিধায়ক নামে একটি গ্রন্থ রচনা করেন। এতে প্রমাণ করেন যে নারী শিক্ষা হিন্দু আদর্শ ও ঐতিহ্যের পরিপন্থী নয়। 1817 খ্রিস্টাব্দে ডেভিড হিয়ারের উদ্যোগে ভালো স্কুল পাঠ্য বই তৈরি করার জন্য কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হলে রাধাকান্ত দেব তার অবৈতনিক সম্পাদক পদে নিযুক্ত হন।
হন। 1819 খ্রিস্টাব্দে তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ক্যালকাটা ফিমেল জুভেনাইল সোসাইটি। এবার দেখো ডেভিড হিয়ার স্মরণীয় কোনো বা পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হিয়ারের অবদান লেখো। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে যেসব বিদেশিরা উদ্যোগী হয়েছিলেন তাদের মধ্যে ডেভিড হিয়ার বিশেষভাবে উল্লেখযোগ্য। শিক্ষা বিস্তারের অবদান, স্কটল্যান্ডের ঘড়ি নির্মাতা ডেভিড হিয়ার এদেশে এসে শিক্ষা বিস্তারে উদ্যোগী হন। তিনি হিয়ার স্কুল প্রতিষ্ঠা করেন 1817 খ্রিস্টাব্দে। হিন্দু কলেজ প্রতিষ্ঠাতেও তিনি সাহায্য করেন। স্কুল পাঠ্য বই প্রকাশের জন্য প্রতিষ্ঠা করেন ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। মফস্বলে স্কুল প্রতিষ্ঠার জন্য ক্যালকাটা স্কুল সোসাইটি গড়ে তোলেন 1818 খ্রিস্টাব্দে। তখন নারী শিক্ষা বিস্তারে বেথুন সাহেবের অবদান লেখো। ভারতবর্ষে নারী শিক্ষা বিস্তারে যেসব মনীষী উদ্যোগী হন, জন এলিয়ট, ড্রিঙ্ক ওয়াটার, বেথুন ছিলেন তাদের মধ্যে অন্যতম। বিদ্যালয় প্রতিষ্ঠা, মিশনারিদের স্থাপিত বালিকা বিদ্যালয়ে ভদ্র হিন্দু বালিকারা যেত না। বেথুন সাহেব এদের জন্য 1849 খ্রিস্টাব্দে হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। নারী শিক্ষার সপক্ষে সংস্কৃত শ্লোক লেখা ঘড়ির গাড়ি বা পালকি করে বালিকাদের আসা যাওয়ার ব্যবস্থাও করেন। অবদান দেখো, 21 জন বালিকা সহ একটি মাত্র বিদ্যালয় প্রতিষ্ঠা করলেও বিদ্যালয়টি আদর্শ হয়ে ওঠে। হিন্দু বালিকাদের পাশ্চাত্য শিক্ষা দিশারি হয়ে ওঠে হিন্দু বালিকা বিদ্যালয়, যা বর্তমানে বেথুন স্কুল নামে পরিচিত। এবার দেখো নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের উদ্দেশ্য কি ছিল? বিদ্যাসাগরের উদ্দেশ্য নারী মুক্তি আর সমাজ সংস্কার। নারী মুক্তি, বিদ্যাসাগর লক্ষ্য করেছিলেন বাংলার সমাজে নারীরা বিভিন্নভাবে অত্যাচারিত হয়। অত্যাচারের হাত থেকে নারীদের মুক্তি দেওয়ার জন্য তিনি তাদের মধ্যে শিক্ষার প্রসারে সচেষ্ট হয়েছিলেন। সমাজ সংস্কার, বিদ্যাসাগর ছিলেন সমাজ সংস্কারক। তিনি বুঝেছিলেন নারীদের মধ্যে শিক্ষার প্রসার ঘটলে তবেই সমাজ সংস্কার সম্ভব হবে। কে কোথায় ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? নারী শিক্ষা বিস্তার ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান বিশেষভাবে স্মরণীয়। তিনি বুঝেছিলেন নারীদের মধ্যে শিক্ষা বিস্তারের মাধ্যমে একমাত্র নারী মুক্তি সম্ভব। ভগবতী বিদ্যালয়, বিদ্যাসাগর মহাশয় নিজ গ্রাম বীরসিংহে 1890 খ্রিস্টাব্দে তার মা ভগবতী দেবীর স্মৃতির উদ্দেশ্যে ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। রামমোহনের স্মারকলিপি কি? রাজা রামমোহন রায় ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে সচেষ্ট ছিলেন। সরকার পাশ্চাত্য দ্বন্দ্বের জন্য সংস্কৃত কলেজ প্রতিষ্ঠায় উদ্যোগ হলে রামমোহন একটি স্মারকলিপি দেন। স্মারকলিপি, রামমোহন বড়লাট লর্ড আমহার্স্টকে সংস্কৃত কলেজের প্রতিষ্ঠার কাজ বন্ধ করতে বলেন এবং পরিবর্তে ইংল্যান্ডের মতো গণিত, শারীরবিদ্যা, পদার্থবিদ্যা, সাহিত্য ও দর্শন প্রভৃতি বিষয়ের শিক্ষা ভারতে চালু করার দাবি জানান। গুরুত্ব, রামমোহনের জীবনীকার মিস কলেট এর কথায় এই স্মারকলিপির ফলে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের পথ প্রশস্ত হয়। দেখো পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহনের ভূমিকা দেখো। রাজা রামমোহন রায় বাংলাদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে সচেষ্ট ছিলেন। শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগী হন এবং অন্যান্য উৎসাহী ব্যক্তিদের সাহায্য করেন। ব্যক্তিগত উদ্যোগ, তিনি পটলডাঙ্গায় অ্যাংলো হিন্দু স্কুল 1822 খ্রিস্টাব্দে এবং বেদান্ত কলেজ 1825 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। সহায়তা, তিনি ডেভিড হিয়ারকে হিয়ার স্কুল, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠায় সাহায্য করেন। হিন্দু কলেজ প্রতিষ্ঠাতেও তিনি সহায়তা করেন। দেখো চিকিৎসাবিদ্যার বিকাশে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার গুরুত্ব লেখো। ভারতে পাশ্চাত্য পদ্ধতিতে চিকিৎসাবিদ্যার চর্চা ও বিকাশের ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা ছিল একটি যুগান্তকারী ঘটনা। চিকিৎসাবিদ্যা চর্চা ও বিকাশ, মেডিকেল কলেজের প্রবেশিকা পরীক্ষায় 100 জন ছাত্র অংশ নেয়। পরীক্ষার পর 49 জন ভর্তি হয়। সংস্কৃত কলেজের পণ্ডিত মধুসূদন গুপ্ত প্রথম ভারতীয় হিসেবে সব ব্যবচ্ছেদ করেন। জনসেবার জন্য শল্য চিকিৎসক পদে অনেক ভারতীয়কে নিযুক্ত করা হয়। গুরুত্ব, এই মেডিকেল কলেজ থেকে ভারতীয়রা MRCS, FRCS, MD ইত্যাদি ডিগ্রি অর্জন করে, কয়েকটি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করে। মধুসূদন গুপ্ত কে ছিলেন? মধুসূদন গুপ্ত স্মরণীয় করো। ভারতের আধুনিক চিকিৎসাবিদ্যার ইতিহাসে মধুসূদন গুপ্ত একটি স্মরণীয় ব্যক্তিত্ব। জন্ম, মধুসূদন গুপ্ত 1800 খ্রিস্টাব্দে হুগলি জেলার বৈদ্যবাটিতে জন্মগ্রহণ করেন। অবদান, তৎকালীন পরিস্থিতিতে কুসংস্কারের বশবর্তী হয়ে তথা সমাজে পতিত হওয়ার ভয়ে কোনো ছাত্র সব ব্যবচ্ছেদে এগিয়ে আসতেন না, কিন্তু 1836 খ্রিস্টাব্দের 28 অক্টোবর রাজকৃষ্ণ দে, উমাচরণ শেঠ সহ আরো কয়েকজনের সহায়তায় মধুসূদন গুপ্ত প্রথম সব ব্যবচ্ছেদ করেন। এই উপলক্ষে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে তোপধ্বনির মাধ্যমে মধুসূদনকে অভিনন্দন জানানো হয়। মধুসূদন গুপ্তের কয়েকটি অনুবাদ গ্রন্থ হলো বাংলায় লেখা লন্ডন ফার্মাকোপিয়া এবং সংস্কৃতে লেখা অ্যানাটমিস্ট বেদ মেকাম প্রভৃতি। এবার দেখো উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান লেখো। উডের নির্দেশনামা অনুসারে 1857 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
উচ্চশিক্ষার বিকাশ। প্রথম দিকে অধীনস্থ স্কুল কলেজগুলির পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাজ ছিল। পরে স্নাতকোত্তর শ্রেণীতে পঠন পাঠন ও গবেষণার কাজ শুরু হয়, বিভিন্ন বিভাগও খোলা হয় এবং নারীরা পড়াশোনার সুযোগ পায়। অবদান: উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থায় কাজ করে। দেখো, কাদম্বিনী গাঙ্গুলি স্মরণীয় কেন? 19 শতকে প্রথম দিকে নারীরা বেশিরভাগই ছিলেন নিরক্ষর। এরপর মিশনারি ও ব্যক্তিগত উদ্যোগে নারী শিক্ষার জন্য বালিকা বিদ্যালয় গড়ে ওঠে, ফলে নারী শিক্ষায় গতি আসে। স্মরণীয় হওয়ার কারণ: 1882 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক হন কাদম্বিনী গাঙ্গুলি। এছাড়া তিনি ছিলেন কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হওয়া প্রথম ভারতীয় ছাত্রী, এ কারণে তিনি বিশেষভাবে স্মরণীয়। এবার দেখো, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? রাজা রামমোহন 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয়। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য এক হচ্ছে এক ও অদ্বিতীয় ব্রহ্মের উপাসনা করা, দুই বৈদান্তিক হিন্দু ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করা, তিন হিন্দু ধর্মের নামে যেসব কুসংস্কার ও অন্যায় অবিচার প্রচলিত ছিল তা উচ্ছেদ করা। এরপর দেখো, সতীদাহ প্রথা কি? সতীদাহ প্রথা: পূর্বে হিন্দু সমাজে সতীদাহ প্রথা প্রচলিত ছিল। সতীদাহ বলতে বোঝায় মৃত স্বামীর শব দাহ করার সময় একই চিতায় তার বিধবা স্ত্রীকে দাহ করা, একে সহমরণ প্রথাও বলা হয়। সতীদাহ প্রথা রদ রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ বলে ঘোষণা করেন। তখন নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো? নব্যবঙ্গ পর্তুগিজ বংশোদ্ভূত তরুণ শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও তৎকালীন সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। ডিরোজিওর অনুগামীদের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হতো। তাদের আন্দোলন নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত। নব্যবঙ্গ গোষ্ঠীর কয়েকজন সদস্য হলেন রামতনু লাহিড়ী, রাধানাথ শিকদার, রসিকৃষ্ণ মল্লিক প্রমুখ। এবার দেখো, সাধারণ জ্ঞানোপার্জিকা সভা কি? ডিরোজিওর প্রভাবে তরুণ ছাত্রদল বা নববঙ্গ গোষ্ঠীর উগ্র মানসিকতা নিয়ে ধর্ম ও সমাজের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। সাধারণ জ্ঞানোপার্জিকা সভা: ডিরোজিওর অনুগামী নববঙ্গ গোষ্ঠীর সদস্যরা 1838 খ্রিস্টাব্দে সাধারণ জ্ঞানোপার্জিকা সভা নামক একটি সংগঠন স্থাপন করে খ্রিস্টান পাদ্রীদের গোঁড়ামি, দাসপ্রথা, নারী নির্যাতন প্রভৃতির মতো গুরুত্বপূর্ণ কিছু ঘটনার প্রতিবাদ জানান। নববঙ্গ আন্দোলনের অবদান লেখ অথবা সমাজ সংস্কারে নববঙ্গদের ভূমিকা কি ছিল? 19 শতকের বাংলার সমাজে নববঙ্গ গোষ্ঠীর আবির্ভাব ও কার্যকলাপ বিতর্কিত হলো, এদের অবদান অস্বীকার করা যায় না। অবদান দেখো, এক হচ্ছে এই গোষ্ঠীর সদস্যদের আধুনিক মানসিকতা, উচ্চ আদর্শ ছিল। দুই, হিন্দু সমাজের কুপ্রথাগুলির দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করার এবং যুক্তির আলোয় সনাতন রীতিনীতিকে যাচাই করার পক্ষপাতী ছিলেন তারা। তিন, তারা নারী পুরুষের সমানাধিকার, নারী নির্যাতন, নারী শিক্ষা, বিধবা বিবাহ, দাসপ্রথা, সংবাদপত্র নিয়ন্ত্রণ বিধি, একচেটিয়া বাণিজ্য প্রভৃতি বিষয়গুলো নিয়ে আলোচনাতেও মত প্রকাশ করেন। অনেকে তাদের কানা পাহাড়, উচ্ছৃঙ্খল ও সমাজ বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠী, আবার কেউ কেউ তাদের কাঞ্চনজঙ্ঘা চূড়া, আলোর ঝলক ও দেশের ভবিষ্যৎ বলে উল্লেখ করেছেন। এবার দেখো, কে কবে বিধবা বিবাহ আইন পাশ করেন? বাংলাদেশে 500 শিক্ষা প্রবর্তনের ফলে যে সমাজ সংস্কার আন্দোলনের সূচনা হয়, বিধবা বিবাহ আইন পাশ ছিল তার অন্যতম ফল। আইন প্রণয়তা: ভারতের বর্ডার লর্ড ক্যানিং বিধবা বিবাহ আইন পাশ করেন। সময়কাল: 1856 খ্রিস্টাব্দে 26শে জুলাই বিধবা বিবাহ আইন পাশ হয়। এবার দেখো, বিধবা বিবাহ আইন প্রবর্তনের ক্ষেত্রে বিদ্যাসাগরের ভূমিকা দেখো। 19 শতকে বাংলাদেশে যে কয়েকজন মনীষী সমাজ সংস্কার আন্দোলন শুরু করেন, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন তাদের মধ্যে অন্যতম। বিধবা বিবাহ আইন দেখো, বিধবা বিবাহের সপক্ষে জনমত গঠনের জন্য বিদ্যাসাগর বিভিন্ন পত্রিকায় সর্বশুভকরী, তত্ত্ববোধিনী প্রবন্ধ লেখেন। এইসব পত্রিকায় প্রবন্ধ লেখেন, পত্রিকা প্রকাশ করেন। তারপর 1000 জন বিশিষ্ট ব্যক্তির স্বাক্ষরযুক্ত এক আবেদনপত্র ভারত সরকারের কাছে পেশ করেন। রক্ষণশীল হিন্দুরা রাজা রাধাকান্ত দেবের নেতৃত্বে প্রায় 36,763 স্বাক্ষরযুক্ত একটি প্রতিবাদপত্র সরকারের কাছে পাঠায়। তবুও সরকার বিচার বিবেচনায় করে 1856 খ্রিস্টাব্দে 26শে জুলাই বিধবা বিবাহ আইন পাশ করে। হাজী মোহাম্মদ মহসিন বিখ্যাত কেন? হাজী মোহাম্মদ মহসিন ছিলেন একজন ধর্মপ্রাণ ও মহান জনহিতৈষী ব্যক্তি। মোহাম্মদ মহসিন তার বিশাল সম্পত্তি বিভিন্ন সৎ ও উন্নয়নমূলক কাজে ব্যয় করেন। তার অর্থে অনেক স্কুল, মসজিদ, হাসপাতাল, কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। তার মৃত্যুর পর সরকার মহসিন ফান্ড তৈরি করে তার সঞ্চিত অর্থ নানা জনহিতকর কার্যে ব্যয় করে চলেছে।
এবার দেখো ৩ আইন কি। ১৯ শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনের জোয়ার এসেছিল। রাজা রামমোহন রায় এবং তার প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজের আন্দোলন এ সময় বিশেষভাবে সাফল্য লাভ করেছিল। পরবর্তীকালে কেশবচন্দ্র সেনের উদ্যোগে ব্রাহ্ম সমাজের আন্দোলনের গতি সঞ্চারিত হয়। ৩ আইন। কেশবচন্দ্র সেনের সক্রিয় আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার ১৮৭২ খ্রিস্টাব্দে একটি আইন পাশ করে। এটি ৩ আইন নামে পরিচিত। এই আইন পাশের ফলে বাল্য বিবাহ, বহু বিবাহ নিষিদ্ধ এবং অসবর্ণ বিবাহ আইন সিদ্ধ হয়। ধীরে ধীরে হিন্দু সমাজে কুসংস্কৃতি বিলুপ্ত হতে থাকে এবং মহিলা ও সাধারণ মানুষের মর্যাদা বৃদ্ধি পায়। ব্রাহ্ম সমাজে কেশবচন্দ্র সেনের অবদান কি ছিল? ব্রাহ্ম সমাজে কেশবচন্দ্র সেনের অবদান: চারিত্রিক স্ববিরোধিতা এবং এক নায়কতন্ত্রের প্রতি আসক্তি থাকলেও ব্রাহ্ম সমাজে কেশবচন্দ্র সেনের অবদান অবিস্মরণীয়। প্রথমত, তিনি প্রথম ব্রাহ্ম ধর্মকে বাংলার বাইরে প্রচার করে জাতীয়তাবোধের উন্মেষে সাহায্য করেছিলেন। ২. কেশবচন্দ্র সেন মানুষের সমস্ত আচার আচরণকে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হতে শিখিয়েছিলেন, যা তরুণ প্রজন্মকে চিন্তায় ও কর্মে সৎ ও ন্যায়পরায়ণ হতে অনুপ্রেরণা দান করেছিল। তৃতীয়ত, কেশবচন্দ্র সেনের নারী মুক্তি ও স্বাধীনতার আদর্শ পরবর্তী প্রজন্মকে সচেতন করেছিল। এবার দেখো শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সম্মানের আদর্শ কিরকম ছিল? বাংলাদেশের পাশ্চাত্য শিক্ষার প্রভাবে ধর্ম সংস্কার আন্দোলন শুরু হয়। এ সময় শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের বাণী সর্বধর্ম সমন্বয়ের আদর্শ তুলে ধরে। ধর্ম সমন্বয়: রামকৃষ্ণদেব ধর্ম ও সাধন পদ্ধতির সঙ্গে পরিচিত হন। তিনি বলেন, যত মত তত পথ, অর্থাৎ প্রত্যেক ধর্মের মধ্যে সত্য আছে, প্রত্যেক ধর্মের মধ্যে দিয়ে ঈশ্বরকে পাওয়া যায়। রামকৃষ্ণ দেবের ধর্ম সমন্বয়ের আদর্শ ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে সহনশীলতার পরিবেশ সৃষ্টি করে। স্বামী বিবেকানন্দর লেখা দুটি গ্রন্থের নাম। স্বামীজি ভারতের রাজনৈতিক স্বাধীনতার একজন উগ্র সমর্থক ছিলেন। বিবেকানন্দ চিন্তাধারার প্রভাবে পরবর্তীকালে বিপ্লবী আন্দোলনের সূত্রপাত হয়। গ্রন্থসমূহ: স্বামী বিবেকানন্দের লেখা গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থ হল পরিব্রাজক এবং বর্তমান ভারত প্রভাব। এই গ্রন্থগুলি ভারতীয় বিপ্লবীদের নৃত্যসঙ্গী ছিল। স্বামীজির জাতির প্রতি আত্মপ্রতিষ্ঠিত হওয়ার উদাত্ত আহ্বান জাতীয় চেতনার উন্মেষে এক অমোঘ মন্ত্র হিসেবে কাজ করেছিল। দেখো বিজয় কৃষ্ণ গোস্বামী স্মরণীয় কেন? বিজয় কৃষ্ণ গোস্বামী ছিলেন ব্রাহ্ম সমাজের অন্যতম আচার্য। তিনি নব্য বৈষ্ণব বাঁধের প্রচারক ছিলেন। তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রথমে ব্রাহ্ম ধর্মের আদর্শ প্রচার ও ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে তিনি বৈষ্ণব ধর্মে আকৃষ্ট হয়ে বৈষ্ণব ধর্ম প্রচার করেন। তিনি কুসংস্কার মতো প্রগতিশীল সমাজ গঠনে সচেষ্ট ছিলেন। দেখো লালন ফকির কেন স্মরণীয়? লালন ফকির ছিলেন বাউল সাধনার একজন প্রধান গুরু। তিনি ছিলেন শ্রেষ্ঠ বাউল গান রচয়িতা ও গায়ক। প্রায় ২০০০ গান রচনা করেন তিনি। তার মর্মস্পর্শী গানগুলি মানব জীবনের রহস্য, আদর্শ ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গি প্রচার করে। দেখো বাংলার নবজাগরণ নামকরণ কতটা সার্থক? বাংলার নবজাগরণ: পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের ফলে বাংলায় সমাজ জীবন মধ্যযুগীয় তন্দ্রাচ্ছন্নতা ও কুসংস্কার থেকে মুক্ত হয়। নারী শিক্ষার প্রচলন, বিধবা বিবাহ চালু হয়, সতীদাহ প্রথা ও অন্যান্য কুপ্রথা দূর হয় এবং বিভিন্ন ক্ষেত্রে প্রতিভার স্ফুরণ ঘটে। আচার্য যদুনাথ সরকার, সুশোভন সরকার এই ঘটনাকে বাংলার নবজাগরণ বলেছে। অন্যদিকে সমীর সরকার, বরুণ দে, নরহরি কবিরাজ তা মানতে নারাজ। বিতর্ক সত্ত্বেও বলতে হয় এই ঘটনার কিছু পরিবর্তন এসেছিল, সমাজ জীবন আলোড়িত হয়েছিল এবং মানসিক স্ফুরণ ঘটেছিল। এই নিরিখে সীমিত অর্থে হলেও এই ঘটনাকে নবজাগরণ বলা যায়। তবে ইটালির রেনেসার সঙ্গে বাংলার নবজাগরণ দুটি সাদৃশ্য লোক। উত্তর হচ্ছে, মধ্যযুগে তন্দ্রাচ্ছন্নতা, অন্ধবিশ্বাস ও কুসংস্কার থেকে যেমন ইতালির রেনেসা প্রথম মুক্তির পথ দেখায়, তেমনি ভারতের মধ্যযুগের অন্ধবিশ্বাস ও কুসংস্কার থেকে ঊনবিংশ শতকের বাংলার নবজাগরণ মুক্তির পথ দেখায়। সাদৃশ্য: এক হচ্ছে ইতালির রেনেসার ফলে ধ্রুপদী সাহিত্যের পুনরায় চর্চা শুরু হয়। বাংলাতেও প্রাচ্যবাদীরা প্রাচীন ভারতীয় সংস্কৃতি ও মধ্যযুগীয় ফার্সি সাহিত্যের চর্চা করেন। ২. ইটালির রেনেসাঁ স্বাধীন অনুসন্ধানী যুক্তিবাদী মানসিকতা বাংলা ইয়ং বেঙ্গল গোষ্ঠীর আন্দোলনে প্রতিফলিত হতে দেখা যায়। বাংলার নবজাগরণকে কে কেন তথাকথিত নবজাগরণ বলেছেন? অশোক মিত্র ১৯৫১ খ্রিস্টাব্দে আদমশুমারি বা সেন্সাস তৈরির সময় বাংলায় ১৯ শতকের নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলে অভিহিত করেছেন। বাংলার নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলার কারণ, অশোক মিত্রের মতে চিরস্থায়ী বন্দোবস্তের সুবাদে নয়া জমিদার শ্রেণী সাধারণ রায়তদের শোষণ করে যে বিপুল অর্থ লাভ করেছিল তার একটা বিরাট অংশ তারা কলকাতার সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যয় করেছিল। এই কর্মকাণ্ডের সঙ্গে সাধারণ মানুষের কোনো যোগ ছিল না। তাই সব অর্থে নবজাগরণ বলতে যা বোঝায় বাংলায় তা ঘটেনি। ১৯ শতকে বাংলার নবজাগরণ অন্যতম অবদানগুলি কি ছিল?
19 শতকে বাংলায় সামাজিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তির ক্ষেত্রে যে মৌলিক পরিবর্তন ঘটে তাকে বাংলার নবজাগরণ বলে অভিহিত করা হয়। এই নবজাগরণ উদ্ভব করেছিল কলকাতায়। বাংলার নবজাগরণের গুরুত্বপূর্ণ অবদান সমূহ দেখো, এক হচ্ছে নবজাগরণের ফলে বাংলায় 500 শিক্ষা বিস্তার ও আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার পথ প্রশস্ত হয়। 2, বাংলার সমাজ জীবন ও মধ্যযুগ ও কুসংস্কার মুক্ত হয়, সতীদাহ প্রথা অন্যান্য কুপ্রথা দূর হয়। 3 হচ্ছে নারী শিক্ষার প্রচলন ও বিধবা বিবাহ চালু হয়। আজকে পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।